সবাইকে স্বাগত ঢাকা কলেজের পক্ষ থেকে। আজকে বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আমরা আলোচনা করব। ব্যাকরণ অংশে এর আগে আমরা সমাস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং সমাস বিষয়ক যেসব প্রশ্ন ছিল সেই সব প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা বানানের নিয়ম। বাংলা ভাষায় বর্তমান সময়ে লেখক, সাংবাদিক, শিক্ষার্থী সকলকে একটা বিষয়ে সমস্যার সম্মুখীন হতে হয়, সেটি হচ্ছে বানান। বাংলা বানানের যে বিভিন্ন নিয়ম, বিভিন্ন রীতি বিধান, এসব নিয়ে আমরা নানান রকম দ্বিধায় থাকি। যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়মে প্রবেশ করার আগে আমরা তোমাদের অবগতির জন্য এই যে বাংলা বানানের যে রীতি নিয়ম বিধান, এগুলো নির্ধারণ করা, এগুলো সংস্কার করা, এগুলো লিপিবদ্ধ করা, এইসব বিষয়ে একটু কথা বলে নিতে চাই। তোমরা সবাই জানো 1000 থেকে 1200 বছর হচ্ছে আমাদের বাংলা ভাষার ইতিহাস। অর্থাৎ প্রায় 1200 বছর আগে চর্যাপদের মাধ্যমে আমাদের বাংলা ভাষার যে লিখিত রূপ তার যাত্রা শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত ভাষার লিখিত রূপ তৈরি না হয় ততক্ষণ পর্যন্ত ভাষার এইসব নিয়ম যেমন বানান এগুলোর প্রয়োজন পড়ে না। তাহলে দেখা যাক আমাদের বাংলা বানানের নিয়ম কবে চালু হয়। তোমরা খেয়াল করে দেখবে গোটা মধ্যযুগ, মিডিল এজ, অর্থাৎ ব্রিটিশদের আসার পরেও শত বছর ধরে বাংলা ভাষায় যা কিছু রচিত হয়েছে সবই কবিতার আকারে এবং আমরা যতদূর জানতে পারি সেই সময় বাংলা বানানের কোনো নিয়ম ছিল না। ব্রিটিশরা আসার পরে 1800 এবং 1801 সালে দুইটি বা তিনটি ঘটনা ঘটে। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। 1801 সালে ওই কলেজে বাংলা বিভাগ চালু হয় এবং 1801 সালে হুগলির শ্রীরামপুরে খ্রিস্টান মিশনারিদের কর্তৃক একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টান মিশনারিরা, এদের মাধ্যমে একটি ছাপাখানা প্রতিষ্ঠিত হয় এবং তিনটি ঘটনা। প্রথম হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ সিভিলিয়ান যারা আমাদের ভারতবর্ষে এসেছিল তাদেরকে এই দেশীয় ভাষা শেখানোর জন্য। এই দেশীয় ভাষা কেন শেখানো হবে? যেন এই ভাষায় তারা আমাদের সাথে যোগাযোগ করে তাদের শাসনকাল দীর্ঘস্থায়ী করতে পারে। দ্বিতীয় হচ্ছে 1801 সালে বাংলা বিভাগ চালু হয় ফোর্ট উইলিয়াম কলেজে। এটার কার্যক্রম হচ্ছে যে ব্রিটিশ শাসনের যাত্রা শুরু হয় বাংলা বিহার উড়িষ্যাকে কেন্দ্র করে এবং রাজধানী ছিল কলকাতা। স্বাভাবিকভাবেই বাঙালিদের সাথে তাদের যে সম্পর্ক এটা প্রথমে তৈরি হয় এবং সেই সূত্রে বাংলা ভাষার উপর তারা অধিকতর গুরুত্ব আরোপ করে। তাহলে বাংলা বিভাগ চালু হয় ব্রিটিশ সিভিলিয়ানদের বাংলা ভাষা শেখানোর জন্য। আর 1801 সালে হুগলির শ্রীরামপুর মিশনে যে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়, এটার কার্যক্রম হচ্ছে যে ব্রিটিশদের সাথে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে
ব্রিটিশ পাদ্রীরা, খ্রিস্টান মিশনারিরা ভারতবর্ষে আসে যিশুর বাণী প্রচারের উদ্দেশ্যে, খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে। তো বাঙালিদের মধ্যে ওরা যখন খ্রিস্টান ধর্মের মর্মবাণী পৌঁছে দিবেন বাঙালিদের মধ্যে, তখন তারা স্বাভাবিকভাবে খুঁজে নেয় বাংলা ভাষা এবং সেই ভাষার পুস্তকের প্রয়োজন হয়, বইয়ের প্রয়োজন হয়। সেই জন্য সেই বই ছাপানোর জন্য তারা ছাপাখানা প্রতিষ্ঠিত করে এবং এই ছাপাখানার মাধ্যমে ফোর্ট উইলিয়াম কলেজের এবং ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের টেক্সট বইগুলো ছাপা হতো। তাহলে এই যে তিনটি ঘটনা, এই তিনটি ঘটনার সাথে যুক্ত হয়ে আছে বাংলা গদ্যের বিকাশ। এর আগ পর্যন্ত আমরা বাংলা গদ্যের ইতিহাস পাই না। এই প্রথম বাংলা গদ্য লেখা শুরু হয় ফোর্ট উইলিয়াম কলেজের পাঠ্যপুস্তক হিসেবে। আরেকটি হচ্ছে খ্রিস্টান মিশনারিদের যে ধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলা ভাষায় লিখিত পুস্তকের প্রয়োজনে। তো তখন এই যে নতুন পুস্তক ছাপানো, বাংলা গদ্য রচনা করা, এটা করতে গিয়ে সাধারণত বাংলা স্বাভাবিকভাবেই তাদের বাংলা ভাষার যে বানান রীতি, সেই বানান রীতি নির্ধারণ করার প্রয়োজন হয়ে পড়ে এবং সেই উদ্দেশ্যে এই 1801 সালের পরে বাংলা বানান নিয়ে তারা কিছু কাজকর্ম করেন এবং সেই কাজকর্মগুলো করেন প্রধানত সংস্কৃত ভাষা যারা বিশিষ্ট পণ্ডিত ছিলেন তাদের হাতে বাংলা ভাষা প্রথম একটি রীতিসিদ্ধ পদ্ধতিতে তার যাত্রা শুরু করে। তো স্বাভাবিকভাবে যেহেতু সংস্কৃত পণ্ডিতরাই এই বানান নির্ধারণের কার্যক্রমটা শুরু করেন, তারা সাধারণত সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় যেই সব শব্দ এসেছে, অর্থাৎ তৎসম শব্দ, অর্থাৎ সংস্কৃত শব্দ নিয়ে এই বানান নির্ধারণের কার্যক্রমটা তারা শুরু করেন এবং এর মধ্যে সংস্কৃত শব্দের মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ এবং খ্রিস্টান মিশনারিদের যে বাংলা বানানের নিয়ম নিয়ে তাদের যে কার্যক্রম, সেটা সংস্কৃত শব্দের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং আমরা জানি বাংলা ভাষায় 1000 বছর ধরে যেই ভাষা চর্চিত হয়ে আসছে, সেই ভাষা এই সংস্কৃত শব্দের বাইরেও, অর্থাৎ তৎসম শব্দের বাইরেও অসংখ্য অতৎসম শব্দ রয়ে গেছে, অসংখ্য অতৎসম শব্দ। এবং এই অতৎসম শব্দগুলো কোনগুলো? এর দেশি শব্দ, তারপরে হচ্ছে তদ্ভব শব্দ, অর্থাৎ সংস্কৃত যেসব শব্দ রূপান্তরিত হয়ে ভিন্ন রূপে বাংলা ভাষায় এসেছে, আর হচ্ছে বিদেশি শব্দ, অর্থাৎ দেশি, তদ্ভব এবং বিদেশি। এই তিন ধরনের শব্দ বাংলা ভাষায় ততদিনে, অর্থাৎ 1800 সালে প্রচুর পরিমাণ জমে গেছে। সেই সব শব্দের বানান নির্ধারণ নিয়ে কোনো কাজকর্ম তখন হয়নি। এবং তোমরা জানো 19 শতকের বাংলার নবজাগরণ, বাংলা গদ্যের বিকাশ, বাংলায় ইউরোপীয় শিল্প সাহিত্য সংস্কৃতির প্রভাব, এর মধ্য দিয়ে নবজাগরণের পরপরই আমরা দেখি বাংলা ভাষার একটি ব্যাপক চর্চা সাধিত হয়। বিদ্যাসাগর মহাশয়ের মাধ্যমে যেটি শুরু হয় সেটি মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পরবর্তীতে রবীন্দ্রনাথের মাধ্যমে একটি সম্পূর্ণতা পায়। তো স্বাভাবিকভাবে 20 শতকে এসে বাংলা বানানের একটা 20 শতকে এসে বাংলা বানান এবং এর রীতি নির্ধারণের, এর বিধান নির্ধারণের একটা কার্যকারিতা, একটা প্রয়োজনীয়তা পণ্ডিতদের মধ্যে পরিলক্ষিত হয়। এবং এর প্রথম উদ্যোগ আমরা দেখি বিশ্বভারতী। বিশ্বভারতী 20 শতকের 20-এর দশকে, অর্থাৎ 1920 সাল থেকে 30 সালের মধ্যে প্রথম বাংলা ভাষার বানানের একটা নিয়ম তারা লিপিবদ্ধ করেন এবং এটি চলতে থাকে। এর পরবর্তীতে 1935 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানান নির্ধারণের জন্য একটি
কমিটি করে দেন কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 সালে, এবং 1936 সালে গিয়ে এই কমিটি বাংলা বানানের একটা নিয়ম বাঙালিদের সামনে উপস্থাপন করেন, এবং যেটি নিয়ে কোনো পণ্ডিতদের মধ্যে বিরোধিতা তৈরি হয়। কোনো পণ্ডিত এই বিরোধ থাকলেও তার কিছুটা মেনে নেন। যেমন হচ্ছে যে এই 1935 সালের যে বা কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে বাংলা বানানের যে রীতি প্রবর্তন করে, প্রথমেই আমরা দেখি আমাদের যে ভাষা পণ্ডিত সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার পিতা ছিলেন আরেকজন ভাষা পণ্ডিত হরিদাস চট্টোপাধ্যায়। তিনি এর সম্পূর্ণভাবে বিরোধিতা করেন, এবং আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং যোগেশ চন্দ্র রায় এই দুইজন বিরোধিতা করেন, কিন্তু কিছু ক্ষেত্রে তাদের বিরোধিতা থাকলেও তারা শেষ পর্যন্ত এই বানান রীতি মেনে নেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং যোগেশ চন্দ্র রায়। এই সময়ে এই বিশ্বভারতী প্রথম নিয়ম চালু করলেও কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে ভাষা বানানের যে নিয়ম, এই নিয়মের প্রতি সমর্থন জানান রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তোমরা জানো তিনি তখন 75-এর মতো বয়স, এবং বাংলা সাহিত্যের তিনি তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা বটবৃক্ষ বলে থাকি আমাদের দার্শনিক রবীন্দ্রনাথ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এই দুইজন এই বানানের নিয়মকে অকুণ্ঠ সমর্থন দেন, এবং তাদের সমর্থনের মাধ্যমে এই বানান রীতি কিন্তু বাংলা ভাষায় গ্রহণযোগ্যতা পায়। এবং যেহেতু সেইভাবে আমাদের কোনো নিয়ম রীতি ছিল না, এই কারণে এই নিয়ম নিয়ে আর কেউ দ্বিমত পোষণ করেন না। তারপরে 1935 সালে যে কমিটি গঠিত হয়, 1936 সালে যে নিয়ম প্রবর্তন করেন তারা, সেই নিয়মই বাংলা ভাষার বিকাশে কার্যকর হয়, এবং এই নিয়মই চলতে থাকে। এবং প্রায় 50 বছর ধরে এটি ছিল বাংলা বানানের আদর্শ নিয়ম বা আদর্শ বিধান কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক যেটি নির্ধারিত হয়। তো যাই হোক, এরপরে আমাদের দেশভাগ 1947 সালে, দেশভাগের পরে আমাদের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের একটি স্বতন্ত্র ধারা ঢাকাকে কেন্দ্র করে বা পূর্ব বাংলাকে কেন্দ্র করে বিকশিত হতে থাকে, এবং পশ্চিম বাংলায় তার স্বতন্ত্র রূপ নিয়ে বিকশিত হতে থাকে। দুইটি আলাদা স্রোতধারা, খুব তার মধ্যে একটি পার্থক্য লক্ষ্য করা যায়। তো এরপরের যে বানানের নিয়ম নিয়ে যে কাজকর্ম হয়, যে সংস্কার হয়, সেগুলো আমরা বাংলাদেশের প্রেক্ষিতে বলবো, এবং সেটি ঘটে স্বাধীন বাংলাদেশে। তোমরা জানো যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের যে নতুন সরকার, সেই সরকারের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সার্বজনীন প্রাথমিক শিক্ষা চালু করেন, এবং যত প্রাথমিক বিদ্যালয় ছিল বাংলাদেশে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে দেয়। এবং তখন এই যে আমাদের স্কুল এবং প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল এবং কলেজ, এই বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিকের গ্রন্থগুলো, আমাদের যে পাঠ্যপুস্তক, এটি মুদ্রণ করতেন, এগুলো নির্ধারণ করতেন জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নামে, আমরা যেমন এনসিটিবি, জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড, যেটা এরা নির্ধারণ করতেন। এরা প্রথমে 1974 সালে একবার, এরপরে 1976 সালে এরা দুইটি সুপারিশ উপস্থাপন করে। দুইটা সুপারিশেই তারা বলেন যে বাংলা বানান নিয়ে কিছু কাজকর্ম হওয়া দরকার, সুনির্দিষ্ট একটা বানান দরকার, যেই বানানের মাধ্যমে আমাদের সদ্য স্বাধীন বাংলাদেশের শিক্ষার্থীরা একই রীতিতে যেন এই ভাষা চর্চা করতে পারে। এবং এরই ধারাবাহিকতায় আমরা প্রথম খেয়াল করি 1984 সালে
1984 সালে ডক্টর দীন মোহাম্মদের নেতৃত্বে একটি কমিটি হয় এবং তারা একটা বানান প্রস্তাব পেশ করেন এবং 1988 সালে আমরা দেখি যে ডক্টর মোহাম্মদ দীন মোহাম্মদ সহ আনিসুজ্জামান, মমতাজউদ্দিন আহমদ, মনিরুজ্জামান এরা মিলে এই পাঠ্যপুস্তক বোর্ডের নেতৃত্বে আরেকটি বানান রীতি নির্ধারণ করা হয়। স্বাধীন বাংলাদেশে আমরা প্রথম 80 দশকের মাঝামাঝি এবং শেষের দিকে দুইটি বানান রীতি পাই এবং এইসবের ধারাবাহিকতায় আমরা খেয়াল করি আমাদের মুদ্রণ যে মিডিয়া অর্থাৎ প্রিন্ট মিডিয়া যেটা অর্থাৎ পত্রিকা এবং হচ্ছে যে আমাদের পাঠ্যপুস্তক এবং আমাদের বিভিন্ন লেখকরা যে লেখালেখি করেন তাদের মধ্যে বিভিন্ন জনের লেখায় বিভিন্নভাবে বানানের ভিন্নতা লক্ষ্য করা যায়, একই বানান বিভিন্ন রকমের চর্চা হচ্ছে, এইরকম একটা প্রবণতা আমরা লক্ষ্য করে থাকি। এর ভিত্তিতে 1992 সালে গিয়ে আমাদের জাতীয় প্রতিষ্ঠান, আমরা যেটিকে জাতির মননের প্রতীক বলি, বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের রীতি নির্ধারণের একটি প্রয়াস বা একটি কার্যক্রম হাতে নেন এবং এটি হচ্ছে বড় আকারে বাংলা ভাষা এবং বিশেষ করে বাংলাদেশে সবচেয়ে বড় উদ্যোগ বাংলা বানানের রীতি নির্ধারণে। এবং 1992 সালে অধ্যাপক আনিসুজ্জামানের নেতৃত্বে একটি কমিটি, যার সাথে অধ্যাপক জামিল চৌধুরী ছিলেন, মমতাজউদ্দিন আহমদ ছিলেন, এরা মিলে 1992 সালে একটি বানানের রীতি জাতির সামনে হাজির করেন এবং তারা নির্ধারণ করে দেন এই রীতি বাংলা একাডেমির সমস্ত প্রকাশনায় অনুসরণ করা হবে। এর সাথে গোটা জাতির সামনে তারা এই রীতি অনুসরণের জন্য অনুরোধ জানান এবং এটি এই যে 92 সালে যেই কার্যক্রমটি শুরু হয়, এই কার্যক্রমটি অর্থাৎ বানানের এই রীতিটি এরপরে আরো দুই একবার রীতিবদ্ধ হয়ে কিছুটা পরিমার্জিত হয়ে বর্তমান বাংলাদেশে সেটি চালু আছে। তাহলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানানের সাথে বাংলা একাডেমির এই যে বানানের যে নিয়ম, এই নিয়মের পার্থক্যটা কোথায়? পার্থক্য একটা জায়গা, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বানানের অনেক বিকল্প ছিল, অনেক বিকল্প অর্থাৎ একই বানান একাধিক রূপে লেখা যায়, এটা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মে। বাংলা একাডেমি যেটা করে এই বিকল্পের সংখ্যা কমিয়ে আমাদের জন্য রীতিটা সহজ করে দেন। কারণ বিকল্প বানান থাকায় একই শব্দে বিভিন্ন রকম বানান বিভিন্ন জন ব্যবহার করে, তখন পাঠকের মধ্যে বিশেষ করে যারা শিক্ষার্থী স্কুল কলেজের তাদের মধ্যে দ্বিধা তৈরি হয় এই বানান নিয়ে, যে এটা সঠিক নাকি ওটা সঠিক। আসলে ওখানে দুটো বানান সঠিক থাকে। তাহলে বাংলা একাডেমি এই বিকল্প কমিয়ে দেয়। দ্বিতীয় হচ্ছে যে বাংলা একাডেমি বানানের কোনো সংস্কার সাধন করেন না, তারা একটি রীতি নির্ধারণ করেন। এইটুকুই হচ্ছে ব্যাপার, তারা কিন্তু বানানের কোনো সংস্কার করেন না, বানানের নিয়মগুলো লিপিবদ্ধ করেন। যাই হোক, আমরা একটু বাংলা বানানের ইতিহাসটা তোমাদের একটু আমি বলেই দিলাম, কারণ তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে অনেক পণ্ডিত তৈরি হবে, ভাষা বিজ্ঞানী তৈরি হবে, তারা এই বানান নিয়ে যেন বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারে। বাংলা বানানের নিয়মগুলো আমরা পড়ব, অনেকটা হচ্ছে যে তোমরা অনেকগুলো বইয়ে পাবে, মাহবুবুল হকের বই, হায়াত মাহমুদের বই, তারপরে জ্যোতি প্রকাশের বই, অনেকগুলো বই পাবে। এক এক বইয়ে দেখবা যে এক একভাবে নিয়মগুলো উপস্থাপন করেছে। কোনো বইয়ে দেখা যাবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বানান নীতিটা সেটা দিয়ে দিয়েছে, তারপরে 1984 সালের এনসিটিভির যে বানানটা, 1988 সালের এনসিটিভির বানানটা এবং 1992 সালের বাংলা একাডেমির বানান, সবগুলো বানানের নিয়ম তুলে দিয়েছে। কেউ আবার সমস্ত বানানের রীতি নিয়ে কাজ করেছে। তোমাদের যেহেতু
এই পড়াটা হচ্ছে যে কিছুটা পরীক্ষা কেন্দ্রিক, সেহেতু পরীক্ষায় যেইভাবে প্রশ্নগুলো থাকে এবং যেই প্রশ্নগুলো নিয়ে আসলে সমগ্র বানান রীতি আমাদের প্রশ্নের আলোকে চলে আসবে, আমরা সেইভাবে এই প্রশ্নগুলো বা এই বাংলা বানানের যে নিয়ম এই ক্লাসে আমরা সেভাবেই আলোচনা করব। প্রথমেই আমি বলবো হচ্ছে নত্য বিধান এবং সত্য বিধান। নত্য বিধান এবং সত্য বিধান দুটোই তোমরা জানো। তোমরা মাধ্যমিক পর্যায়ে মনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরীর বইয়ে এই দুইটি জিনিস পড়ে এসেছ। কিন্তু বাংলা একাডেমির যে বানান রীতি সেখানে তোমরা দেখবা প্রধানত তৎসম এবং অতৎসম এই দুইটি ভাগে বিভক্ত করে আলোচনা করা হয়েছে, তৎসম এবং অতৎসম। তো আমরা এবং তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যেই এসে থাকে যে নত্য বিধান কাকে বলে, নত্য বিধানের নিয়মগুলো লিপিবদ্ধ করো। সত্য বিধান কাকে বলে, সত্য বিধানের নিয়মগুলো লিপিবদ্ধ করো। বাংলা একাডেমি প্রবর্তিত তৎসম শব্দের বিধানগুলো লিপিবদ্ধ করো। বাংলা একাডেমি প্রবর্তিত বা প্রমিত বাংলা বানানের নিয়ম বা অতৎসম শব্দের নিয়মগুলো লিপিবদ্ধ করো। এর বাইরেও বিদেশি শব্দের বানানের নিয়ম তোমাদের পরীক্ষায় এসে থাকে, কিংবা বাংলা বানানের রস্বইকার ব্যবহারের নিয়ম তোমাদের পরীক্ষায় এসে থাকে। তো এই নিয়মগুলো ধরে আমরা আলোচনা করব। তবে তোমরা সবসময় গুরুত্ব দিবে তৎসম এবং অতৎসম শব্দের বানানের রীতি, যেটা বাংলা একাডেমি এবং বাংলা বানান তোমরা এখন অনুসরণ করবে অবশ্যই বাংলা একাডেমি প্রবর্তিত নিয়মাবলীর ভিত্তিতে। এবং সেক্ষেত্রে আমরা তৎসম এবং অতৎসম এর ভিত্তিতে আলোচনাটা করব পরবর্তীতে। আর সত্য বিধান এবং নত্য বিধান এই দুটি বিষয় তোমরা বিভিন্ন বইয়ে পাবে, বিশেষ করে নবম দশম শ্রেণীর বইটাতে এটা একটু নির্দিষ্ট করে আলোচনা করা আছে। এবার বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে বাংলা একাডেমি কিন্তু লিখে থাকে প্রমিত বাংলা বানানের নিয়ম। প্রমিত শব্দের অর্থ কি? প্রমিত শব্দের অর্থ প্রমাণিত, প্রমিত শব্দের অর্থ যথাযথ, প্রমিত শব্দের অর্থ কি? মানসম্মত। তার ভিত্তিতে বাংলা একাডেমি প্রমিত শব্দটা বাংলা বানানের নিয়মের আগে নির্ধারণ করেছে। প্রথমে আমরা নত্য বিধান নিয়ে আলোচনা করব। নত্য বিধান কাকে বলে? তো নত্য বিধান নিয়ে আমরা যখন আলোচনা করব তখন তোমাদের প্রথমে জেনে নিতে হবে নত্য অর্থাৎ মূর্ধন্য নয়ের যে বিধান তাই হচ্ছে নত্য বিধান। অর্থাৎ বাংলা বানানে মূর্ধন্য নয়ের যে বিধান তাই হচ্ছে নত্য বিধান। অর্থাৎ কোন কোন শব্দে মূর্ধন্য ব্যবহৃত হবে। এখানে প্রথমেই তোমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে নত্য অর্থাৎ মূর্ধন্য ন এটি তৎসম শব্দের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তৎসম শব্দ, তৎসম শব্দ মানে সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ হুবহু বাংলা ভাষায় চলে এসেছে। তাহলে অতৎসম শব্দ রয়ে গেছে। অতৎসম শব্দের মধ্যে দেশি, তদ্ভব এবং বিদেশি এই শব্দগুলোর ক্ষেত্রে এই বানান কার্যকর হবে না, নত্য বিধান কার্যকর হবে না। শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে এই রীতি কার্যকর হবে। তো নত্য বিধানে প্রথমেই আছে, প্রথম যে নিয়মটি তোমরা ধরে নিবে সেটি হচ্ছে রি, র এবং মূর্ধন্য স। এই তিনটি বর্ণের পরে সাধারণত মূর্ধন্য হয়। এই তিনটি বর্ণের পরে সাধারণত মূর্ধন্য হবে, দন্তন্য হবে না। আর পুরো আলোচনাটাই তোমরা তৎসম শব্দের ভিত্তিতে নিবে। যেমন তৃণ, রি এর পরে দেখো
ঋণ, রিয়ের পরে মূর্ধন্য আসছে, রিয়ের পরে মূর্ধন্য এসেছে। এইভাবে তোমরা ধরো আমাদের যে ব্যাকরণ শব্দটা, ব্যাকরণ রয়ের পরে মূর্ধন্য এসেছে। ভাষণ মূর্ধন্য শয়ের পরে মূর্ধন্য এসেছে। ভাষা, ভাষণ, এরপরে ধরো মরণ, রয়ের পরে মূর্ধন্য ন এসেছে। এইরকম রি র শয়ের পরে সাধারণত মূর্ধন্য ন হবে। যেমন কিছু আমি একটা যুক্ত বর্ণের উদাহরণ দেই। তৃষ্ণা, তৃষ্ণা, তো তৃষ্ণা এটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ কি? মূর্ধন্য শয়ের সাথে মূর্ধন্য ন যুক্ত হয়েছে, অর্থাৎ পরে ন এসেছে, মূর্ধন্য শয়ের পরে ন এসেছে। এইভাবে উষ্ণ, এইভাবে কৃষ্ণ, এরকম শব্দ আসবে। তাহলে এটি একটি সহজ এবং সাধারণ নিয়ম, সেটি হচ্ছে রি র এবং শয়ের পরে সাধারণত মূর্ধন্য ন হবে। এবার দেখো, রি র শয়ের পরে যদি স্বরধ্বনি থাকে, এই তিনটি বর্ণ থাকবে, এরপর স্বরধ্বনি থাকবে। স্বরধ্বনি থাকবে, তারপরে থাকবে হচ্ছে যে মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ এবং অনুস্বর, অর্থাৎ এই তিনটি বর্ণের পরে মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ এবং অনুস্বর যদি থাকে, এবং এই তিনটির পরে যদি ক বর্গ এবং ক বর্গ, ক বর্গ এবং প বর্গ, এই জাতীয় ধ্বনি থাকে, তাহলে তার পরের ন মূর্ধন্য ন হবে। তাহলে কি? রি র শয়ের পরে সাধারণত মূর্ধন্য ন হয়, আমরা আগের নিয়মে জানলাম। দ্বিতীয় নিয়মটা রি র স, এই তিনটি বর্ণের পরে যদি স্বরধ্বনি থাকে, এই তিনটি বর্ণের পরে যদি মূর্ধন্য স, অন্তস্থ অ, ব, হ, অনুস্বার থাকে, এই তিনটি বর্ণের পরে যদি ক বর্গীয় এবং ক বর্গীয় কোনো ধ্বনি থাকে, তাহলে তার পরের যে নটি, সেই ন হবে মূর্ধন্য ন, ন, মূর্ধন্য ন। যেমন আমরা কিছু উদাহরণ দিতে পারি। কৃপণ, কৃপণ, তো কৃপণে দেখো রি আছে, রি এর পরে প বর্গীয় ধ্বনি আছে, তারপরে মূর্ধন্য ন হয়েছে। রি, রি এর পরে প বর্গীয় ধ্বনি, তারপর মূর্ধন্য ন হয়েছে। কিংবা দেখো ব্রাহ্মণ, ব্রাহ্মণে র আছে, তারপরে এখানে হ আছে, হয়ের সাথে কি যুক্ত হয়েছে? ম। তোমরা এই যুক্ত বর্ণটি নিশ্চয়ই জানো, হ যোগ ম। তাহলে রি র শয়ের পরে হ, হয়ের পরে প বর্গীয় ধ্বনি ম আছে, এবং তারপরের ন মূর্ধন্য ন হয়েছে। এইভাবে তোমরা ধরো হরিণ, হরিণ, হরিণ হচ্ছে র, র এর পরে ই ধ্বনি যুক্ত হয়েছে, ই স্বরধ্বনি যুক্ত হয়েছে, এবং তারপরে মূর্ধন্য হয়েছে। র যোগ ই, অর্থাৎ র এর সাথে ই স্বরধ্বনি যুক্ত হয়েছে, এবং র এর পরে ই স্বরধ্বনি থাকার কারণে পরের নটি মূর্ধন্য ন হয়েছে। এইভাবে অর্পণ, ধরো অর্পণ, অর্পণ, দেখো র, রে মানে র, র এর পরে হচ্ছে প, প বর্গীয় ধ্বনি, তারপরে ন মূর্ধন্য ন হয়েছে। তো
তো যাই হোক, এটি আরেকটি নিয়ম। এইভাবে তোমরা লক্ষণ, এভাবে অনেক শব্দ পাবে, বই খুললে প্রচুর উদাহরণ তোমরা পাবে। এরপরে আরেকটি হচ্ছে তোমার ধরো ট বর্গীয় যে কটা ধ্বনি আছে, ট বর্গীয় ধ্বনি যেটা টথ, এই ধ্বনিগুলোর সাথে দেখবা যে এই বর্গেরই শেষ বর্ণ কিন্তু মূর্ধন্য। তো ট বর্গীয় ধ্বনির সাথে ধ্বনি দিয়ে যখন শব্দ তৈরি হবে এবং যুক্ত বর্ণ ব্যবহৃত হবে, সেখানে সেই যুক্ত বর্ণে মূর্ধন্য ন বসবে। যেমন লণ্ঠন, লণ্ঠন, এখানে এই যে যুক্ত বর্ণে ট বর্গের সাথে যেই ন যুক্ত হবে সেই নটি যুক্ত বর্ণ হবে। যেমন কণ্ঠ, এই যে ঠ এর সাথে অর্থাৎ ট বর্গীয় ধ্বনি ঠ এর সাথে যেই ন যুক্ত হয়েছে সেই ন হবে মূর্ধন্য ন। যেমন কাণ্ড, একইভাবে এখানে যে ন যুক্ত হয়েছে ট বর্গীয় ধ্বনির সাথে সেটি হবে মূর্ধন্য ন। অর্থাৎ তাহলে আমরা মোটামুটি 3টি নিয়ম নত্য বিধানে আমরা জানলাম। এরপরে ধরো প্র পরা পরি নি, প্র পরা পরি নি, এই যে 4টি উপসর্গ, এই 4টি উপসর্গের পরে যেই ন হবে সেই ন হবে মূর্ধন্য ন। যেমন প্রণাম, পরিণাম, এইরকম অনেক শব্দ তোমরা পাবে যে এই 4টি উপসর্গের পরে যে ন যুক্ত হবে সেই ন হবে মূর্ধন্য ন। যেমন নির্ণয়, প্রণব, তোমরা প্রত্যেকটাই দেখবা যে এই ন যুক্ত হয়েছে। নির্ণয়, তাহলে প্র পরা পরি নি, এই 4টি উপসর্গের পরে যে উপসর্গ মাধ্যমে নির্মিত বা তৈরি হওয়া যে শব্দ, সেই শব্দের এই 4টি উপসর্গের পরের নটি মূর্ধন্য ন হবে। এই নত্য বিধানের এই যে নিয়মগুলির কথা বললাম, এই নিয়মের বাইরে কতগুলো শব্দ আছে যেগুলো কোনো নিয়ম কানুনে বালাই না, স্বভাবতই ওর স্বভাবই ওইরকম, সেই শব্দগুলোতে সাধারণত মূর্ধন্য স হয়। যেমন চাণক্য, চাণক্য, মাণিক্য, গণ, তারপরে ধরো বাণিজ্য, লবণ, মন, বাণিজ্য, লবণ, মন, মন মানে মাইন্ড না, মন, 40 ছেড়ে 1 মন, লবণ। তো এই যে আমি 6টি শব্দ দিলাম, এই 6টি শব্দ আসলে এই 6টি শব্দের সাথে তোমরা সবাই পরিচিত। সেটি হচ্ছে যে নবম এবং দশম শ্রেণীর যে স্বভাবতই যেই সব শব্দে মূর্ধন্য স হয়, মূর্ধন্য ন হয়, সেই সব শব্দের গুলোকে এক জায়গায় করেছেন মনির চৌধুরী এবং মুখজ্জাহাদার চৌধুরী মিলে, এবং সেগুলো একটি কবিতার আকারে তারা তুলে ধরেছে। এবং এটা তুলে ধরেছে কি জন্য, যে এগুলো অবশ্যই তোমরা একটু ভিজুয়ালাইজ করে, একটু মেমোরাইজ করে এগুলো মনে রাখবে। এগুলো যেহেতু নিয়মের অধীন, সেহেতু এগুলো মুখস্থ করা বা এগুলো মেমোরাইজ করা ছাড়া আর কোনো অন্য কোনো পথ নেই, কোনো নিয়মের মধ্যে এগুলো পড়ে নাই। এবং অনেক শব্দ আছে তোমার, লাবণ্য, বিপণী, কল্যাণ, নিপুণ, কোণ, অর্থাৎ 360 ডিগ্রি কোণ আমরা বলি, যে এইভাবে বান, পণ্য, বণিক, এইসব শব্দের স্বভাবতই মূর্ধন্য বসে। কোনো কোনো ব্যাকরণবিদ এগুলোকে নিত্য মূর্ধন্য ন বলার চেষ্টা করেছেন। তো সেটা বলা যায় এক অর্থে, কিন্তু এরকম বিশেষায়িত করাটা জরুরি না। কোন শব্দগুলোতে মূর্ধন্য বসে সেটা জানাটাই হচ্ছে আমাদের জন্য বেশি
প্রয়োজন। যাক, আমরা একটু সংক্ষিপ্তভাবে সত্য বিধান নিয়ে একটু আলোচনা করি। সত্য বিধানেও একই ব্যাপার, যে সকল তৎসম শব্দের মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মাবলীকে সত্য বিধান বলে। তৎসম শব্দে মূর্ধন্য ষ ব্যবহারের নিয়মাবলীকে বা বিধানগুলোকে সত্য বিধান বলে। তাহলে একইভাবে এখানেও অতৎসম শব্দ বাদ থাকছে, অর্থাৎ দেশি, বিদেশি এবং তদ্ভব শব্দের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর না। তো প্রথম হচ্ছে যে রি এবং রিকারের পরে মূর্ধন্য ষ হয়। রি এবং রিকার, রিকারের পরে মূর্ধন্য ষ হবে। রি এবং রিকারের পরে মূর্ধন্য ষ হবে। যেমন ঋষি, কৃষক রিকারের পরে, দৃষ্টি, সৃষ্টি, এগুলো সব রিকারের পরে ঘটছে। তাহলে নিয়মটা হচ্ছে রি এবং রিকার, এই দুইয়ের পরে সাধারণত মূর্ধন্য ষ হবে। এর পরের নিয়মটা হচ্ছে র এর পরে মূর্ধন্য ষ হবে। সাধারণত র এর পরে তৎসম শব্দে মূর্ধন্য ষ হবে। র এর পরে মূর্ধন্য ষ, যেমন বর্ষা, এই যে র, র এর পরে মূর্ধন্য ষ, রটা এখানে রেফ রূপে আছে, র এর পরে মূর্ধন্য ষ। এইভাবে বর্ষা, বর্ষা থেকে বর্ষণ, ঘর্ষণ, এগুলোতে সব এই র এর পরে মূর্ধন্য ষ রয়েছে, তোমরা খেয়াল করে দেখবে। এর বাইরে র এর সাথে আর একটা নিয়ম আছে, সেটি হচ্ছে র ধ্বনির পরে এই যে র, র ধ্বনির পরে অ এবং আ ধ্বনি, আ ধ্বনি ছাড়া, আ ধ্বনি ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকে, অন্য স্বরধ্বনি থাকলে, অর্থাৎ স্বরধ্বনি থাকলে তার পরের স মূর্ধন্য ষ হবে। র এই ধ্বনির পরে অ আ ধ্বনি ছাড়া, অ আ ধ্বনি ছাড়া অন্য কোন স্বরধ্বনি থাকলে সেই ক্ষেত্রে মূর্ধন্য ষ হবে। এর পরের স্বরটা, যেমন হচ্ছে যে পরিষ্কার, পরিষ্কার, দেখো র যোগ ই, এই রি, তার র এর পরে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি ই যুক্ত হয়েছে এবং এর পরের স মূর্ধন্য ষ আমরা পেয়েছি কয়ে যুক্ত হয়ে। কিন্তু একটা শব্দ, যেমন ধরো পুরস্কার, পুরস্কারে র ধ্বনি আছে, কিন্তু র ধ্বনির সাথে কি আছে? র, র, রর সাথে অ আছে, অর্থাৎ এই অ এবং আয় অন্তর্ভুক্ত। এই অ থাকার কারণে পরের সঠিক মূর্ধন্য ষ হয়েছে। তো যাই হোক, এটি একটি নিয়ম। এরপরে ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে, অর্থাৎ ক্রিয়ামূলে মূর্ধন্য ষ হয়। ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পরে, ই কারান্ত এবং উ কারান্ত উপসর্গের পর
কতগুলো ধাতুতে সাধারণভাবে মূর্ধন্য ষ হয়ে থাকে, যেমন অভিষেক, কিংবা ধরো সুষুপ্ত, সুষুপ্ত। এই যে উকারান্ত উপসর্গের পরে তোমার মূর্ধন্য ষ হয়েছে সুষুপ্ত, অর্থাৎ উ, এখানে সু, উকারান্ত। এইভাবে অনুষঙ্গ, অনুষঙ্গ, উ। এইভাবে বিষম, বিষম, ইকারান্ত উপসর্গ। এটা যেমন উকারান্ত উপসর্গ, এটি উকারান্ত উপসর্গ, এটা হচ্ছে ইকারান্ত উপসর্গ। তো এরপরে এইভাবে ধরো সুষুপ্ত, সুষমা, বিষম, প্রতিষেধক, ইকারান্ত, এই জাতীয় নিয়ম আমরা শর্তবিধানে পেয়ে থাকি। এরপরে আভিন্ন অন্য স্বরধ্বনি এবং কয়ের পরে প্রত্যয় স, মূর্ধন্য স হয়ে থাকে। কতগুলো তৎসম শব্দে স্বভাবত স হয়, আগের নিয়ম। কতগুলো তৎসম শব্দে স্বভাবত স হয়, স্বভাবত মূর্ধন্য স হয়, অর্থাৎ তার স্বভাব অনুযায়ী। আমরা নত্ব বিধানে যে রূপ দেখলাম, এখানেও একই রকম ভাবে কতগুলো শব্দে সাধারণত মূর্ধন্য স হয়ে থাকে। এগুলো কোনো নিয়ম দ্বারা আবদ্ধ করা যায় না। যেমন ষড় ঋতু, ষড় অর্থাৎ ষড় শব্দটা, ষড় শব্দটা সবসময় মূর্ধন্য স দিয়ে শুরু হবে। আষাঢ়, এগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না। যেমন পৌষ, পৌষ, উষা, মানুষ, ভাষা। এরকম অনেক শব্দ রয়েছে যেগুলোতে সাধারণভাবে স্বভাবতই মূর্ধন্য স শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। এগুলো কোনো নিয়মের আওতায় এগুলোকে আনা যায় না। একইভাবে কোনো কোনো বর্তমান তোমাদের বইয়ে কোনো কোনো ব্যাকরণবিদ এটাকে নিত্য স বা নিত্য স্বয়ের নিয়ম বলেছেন। এটা যেহেতু নিয়মের মধ্যেই পড়ে না, তোমরা যেরকম নিত্য সমাস করেছো সমস্ত নিয়ম বহির্ভূত, এক্ষেত্রেও নিয়মের বাইরে, তার মানে ওই স্বয়ের একটা নিজস্ব স্বভাব আছে, নিজস্ব ইচ্ছা আছে, নিজের ইচ্ছা মতো সে ব্যবহৃত হয়ে থাকে। যাই হোক, সত্যবিধানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্রত্যয় সাধিত অনেক শব্দ আমাদের বাংলা ভাষায় এসেছে। সংস্কৃতে একটা প্রত্যয় আছে সাত, সংস্কৃত প্রত্যয় সাত। এই সাত প্রত্যয় সাধিত শব্দে, সাত প্রত্যয় সাধিত শব্দে সত্যবিধানের এই নিয়মগুলো থাকলেও সেটা কার্যকর হবে না। সবসময় সেখানে দন্তস্বই ব্যবহৃত হবে। যেমন অগ্নিসাৎ, এটা সাত প্রত্যয় সাধিত শব্দ। এই ক্ষেত্রে সত্যবিধানের নিয়মগুলো কার্যকর হবে না। ধূলি সাত। তাহলে যেই সব সংস্কৃত প্রত্যয় জাতীয় বা সাত প্রত্যয় যুক্ত হয়েছে যেই সব শব্দের সাথে, এবং সেখানে যে স থাকবে সেই স অর্থাৎ সাত প্রত্যয় সাধিত শব্দে মূর্ধন্য স না হয়ে দন্তস্বই সাথে দন্তস্ব বহাল থাকবে। যাই হোক, আমরা দুইটি নিয়ম সম্পর্কে আলোচনা করলাম। এর বাইরে তোমাদের একটু বলে রাখি, সেটি হচ্ছে নিয়ম তোমরা পড়ছো, এখন তোমরা যখন প্রাথমিক অবস্থা থেকে এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসেছো, খেয়াল করে দেখো মাধ্যমিক পর্যায়ের যে নত্য বিধান এবং সত্য বিধান ছাড়া এই পর্যন্ত তোমরা কিন্তু বাংলা বানানের নিয়ম পাঠ করো নাই।
অর্থাৎ উচ্চ মাধ্যমিকে এসে তোমরা আসলে একেবারে হচ্ছে যে নিয়মতান্ত্রিক ভাবে বাংলা বানানের নিয়ম শিখছো। তাহলে এই যে গত 10 বছর ধরে তোমরা যে ভাষার চর্চা করলে, সেখানে তোমরা বানান কিভাবে শিখলে? এতদিন পরে এসে বানানের নিয়ম কেন শিখছো? এটা একটা কার্যকারণ সম্পর্ক খুঁজে পাওয়াটা তোমাদের কাছে সাধারণ অর্থে মুশকিল হতে পারে, কিন্তু তোমরা খেয়াল করে দেখবে ছোটবেলা থেকে তোমরা বানান শিখেছো ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, চিত্র, ছবি। আমরা যখন যেমন একটা ছবি দেখি, সেই ছবি যেমন আমাদের মনে গেঁথে থাকে, একইভাবে বাংলা ভাষার শব্দগুলো এক একটা চিত্র হয়ে, এক একটা ছবি হয়ে, একটা চিত্র হয়ে তোমার মনে, তোমার মগজে, তোমার মস্তিষ্কে এটা স্থায়ী রূপ ধারণ করেছে। এবং আজকে যখন তোমরা বাংলা বানানের নিয়ম পড়তে গিয়ে তোমরা যেই বানানটা তুমি জানো, তুমি খেয়াল করছো, মজা তো, এই বানানটা এতদিন যাবত আমি এইভাবে পড়ে এসেছি, আজকে আমি এই বানানের নিয়মটা জানতে পারলাম। এটাই হচ্ছে তোমার আনন্দ, যে এতদিন ধরে তুমি যেটা ব্যবহার করে আসছো, যে শব্দটা, এই কিন্তু কোন রীতিতে ওই বানানটা তুমি লিখছো এটা তুমি জানো না, সেটা আজকে জানছো। এই আনন্দটা তোমরা পাবে বাংলা বানানের নিয়ম পড়তে গিয়ে। কিন্তু একটা কথা মনে রাখবে, বাংলা বানান শুদ্ধ করার ক্ষেত্রে অবশ্যই ওই ভিজুয়ালাইজেশন বা ওই যে চিত্র মনে গেঁথে রাখা, ছবিটা মনে গেঁথে রাখা, এটাই হচ্ছে এখনো পর্যন্ত উত্তম পদ্ধতি, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য, পণ্ডিতদের জন্য না। কারণ তোমরা দেখবে যে তোমরা লিখো, শব্দ লিখতে 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 গিয়ে তোমরা হয়তো একটা বানান লিখে ধরো লিখলে মুমূর্ষু, এই বানানটা লিখে তোমার মধ্যে দ্বিধা তৈরি হয়ে গেল। পরীক্ষার খাতায় বা তোমার চর্চা যা লিখছো সেই বিষয় লিখে ফেলছো, যখন তোমার মধ্যে দ্বিধা তৈরি হয়ে গেল যে কোথায় দীর্ঘ কোথায় হ্রস্ব হবে, তখন তোমরা অবচেতনেই কিন্তু তোমরা দেখো যে রাফ কোনো জায়গায় তুমি এই বানানটা 2-3টা রূপ লেখার চেষ্টা করে থাকো। এইরকম একটা লেখো, আবার কোথাও এইরকম লেখো। এইরকম 2-3টি বানান তুমি পাশে লিখে তারপর 3-4টা বানান তুমি একবার চোখ বুলিয়ে দেখো। দেখে তখন তোমরা খেয়াল করবা যেটা সঠিক বানান, সেই বানানটাই তোমাকে নিশ্চিত করে দেয় এই ভুল বানানগুলো থেকে এটা আলাদা করার ক্ষেত্রে। এই নিশ্চয়তা কিভাবে তৈরি হয়? এই নিশ্চয়তা তৈরি হয় এই কারণ হচ্ছে যে চিত্র বা ছবি তোমার মনে স্থায়ী হওয়ার কারণে তোমার মস্তিষ্কে এই ছবিটি স্থায়ী হয়ে আছে, এই দুইটি ছবি স্থায়ী হয়ে নেই। এই কারণে ও দুটি লেখার পরে তুমি যখন তোমার মস্তিষ্ক দিয়ে, তোমার চিন্তা দিয়ে, তোমার স্মৃতি দিয়ে তুমি যখন মেলাচ্ছ, তখন এই দুটি তোমার কাছে অপরিচিত এবং এটি তোমার কাছে পরিচিত। তখন তুমি নিশ্চিন্তে এই বানানটি খাতায় লিখে দাও। তাহলে এইরকম ঘটে কেন? এইরকম ঘটে, আমরা বানানগুলো সাধারণত আমরা চোখ দিয়ে দেখে এটার একটা ছবি আমাদের মনোজগতে স্থায়ী করে রাখি, তার ভিত্তিতেই আমরা সাধারণত বাংলা বানান শিখে থাকি। যাই আজকে এই পর্যন্তই। আমি আগামী ক্লাসে তৎসম এবং অর্থ তৎসম শব্দের বানান নিয়ে আলোচনা করব, এবং সেগুলো হচ্ছে বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের যে নিয়ম আছে সেই গ্রন্থটি অবলম্বনে। তোমাদের যখন এই লকডাউন শেষ হয়ে যাবে, স্কুল কলেজ সব যখন আবার খুলে যাবে, তখন তোমরা যারা বাংলা একাডেমিতে যাবে দেখবে ছোট্ট একটা বই আছে, 20 টাকা বা 25 টাকা দাম, বাংলা বানানের নিয়ম, ছোট, এটা 92 সাল থেকে বইটা চলে আসছে, এবং ওখানে খুব সুন্দর করে সহজভাবে বাংলা বানানের নিয়মগুলো দেওয়া আছে। এবং এর বাইরে আমি যেমন ইতিহাসটুকু আলোচনা করলাম, এরকম ইতিহাসের অংশটা যারা জানতে চাও, সেটা হচ্ছে তোমাদের পাঠ্য যে ভাষাজ্যোতি নামক বইটি আছে, সেই বইটি তোমরা পাঠ করলে ইতিহাসটা দেখতে পাবে। ইতিহাসটা জানা থাকলে হয় কি, ওর প্রতি একটা আনন্দ তৈরি হয়, একটা আগ্রহ তৈরি হয় বিষয়টা জানার জন্য। দেখ সবাই ভালো থাকবে। আর এই যে সংকটকাল, এই সংকটকালে তোমরা তোমাদের আশেপাশে যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদের দিকে হাত বাড়িয়ে দিবে, বাবা মাকে বলবে যেন সবাই মিলে আমরা
এই যে যুদ্ধটা আমরা করছি করোনার বিরুদ্ধে, সবাই মিলে যেন এই যুদ্ধ করতে পারি। কেউ কাউকে দেখে যেন আমরা বেঁচে থাকার চেষ্টা না করি, তাহলে আমরা সবাই মিলে বাঁচতে পারবো। শুভ অপরাহ্ন, সবাইকে ধন্যবাদ।